সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7। অর্থাৎ তোমাদের অক্টোবর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধান দেওয়া হবে। আলোচনা হবে গণিত বিষয় নিয়ে। অন্যান্য বিষয় দেখতে চাইলে তোমরা ভিডিও ডেসক্রিপশনে পরপর লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। তো এখানে দেখো একে দেখে কি বলেছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। যেটা ফার্স্ট কোশ্চেন থাকছে, দেখো যদি এ ভ্যারিস বি হয় তাহলে তোমাদের এই যে ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি 13 অধ্যায় অর্থাৎ ভেদের অঙ্ক এসেছে। কেমন? তো এখানে দেখো এ বি সি ডি করে যে অপশানগুলো আছে, আমাদের রাইট আনসার কোনটা হবে। তো রাইট আনসারটা জানার জন্য আমাদেরকে অঙ্কটা একটু সমাধান করে দেখতে হবে। তো এখন দেখো এ ভ্যারিস বি, আমরা জানি এখানে ভেদ কে সমান অশূন্য ভেদ ধ্রুবক নেওয়া হচ্ছে। অতএব দিয়ে আমরা যেটা করব, এ সমান কে বি, এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক আমরা ব্র্যাকেটে লিখে দেবো। কেমন? এবার দেখো এখানে কে যেহেতু আমাদের ভেদ ধ্রুবক, তাই পরবর্তীতে আমরা যেটা করছি, উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করলে কি হচ্ছে দেখো, তাহলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে সমান দিয়ে কে স্কোয়ার বি স্কোয়ার। আর যেহেতু কে আমাদের ধ্রুবক, তাই আমরা পরবর্তীতে আমরা লিখতে পারি এ স্কোয়ার ভ্যারিস বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের এখানে যে অপশানগুলি ছিল এদের মধ্যে যেটা আনসার হচ্ছে, অর্থাৎ এখানে অপশান ডি। কেমন? এই যে এখানে বর্গটা করা হয়েছে শুধু এই কারণে যে এখানে যে উত্তরগুলি আছে, তো এই উত্তরটা আনার জন্য আমাদেরকে এখানে বর্গ করতে হয়েছে। কেমন? তো এ স্কোয়ার, তারপর আছে দেখো এ স্কোয়ার ভ্যারিস বি স্কোয়ার, তাহলে ডি অপশান হচ্ছে আমাদের রাইট আনসার। কেমন? এর পরের প্রশ্ন দেখো, তোমাদের বলেছে এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এখানে খেয়াল রাখতে হবে এ 1000 টাকা 9 মাসের জন্য আর বি কিছু টাকা 6 মাসের জন্য। তাহলে বি কত টাকা দিয়েছে সেটা কিন্তু জানা নেই, বলেছে কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। এখন দেখতে পাচ্ছি যে ব্যবসায় মোট লাভ হয়েছে 600 টাকা আর বি এর লাভ হচ্ছে 400 টাকা। এখন প্রশ্ন হচ্ছে ব্যবসায়ী বি এর মূলধন কত ছিল। দেখো বি এর কিছু টাকা 6 মাস ছিল, তো কত টাকা জানি না, সেই টাকাটা দেওয়ার পর 6 মাস থাকার পর সে লাভ্যাংশ পাচ্ছে কত টাকা, 400 টাকা। দেখো মোট লাভ হয়েছে 600 টাকা, এই মোট লাভ 600 টাকার মধ্য থেকে বি এর শুধু লাভ হচ্ছে 400 টাকা। তাহলে এর কত লাভ হবে? 600 থেকে 400 বিয়োগ করলে আমরা 200 টাকা পাবো। তাহলে নিশ্চয়ই এর লাভ সেই 200 টাকা। এবার আমরা সহজেই বি এর মূলধনটা নির্ণয় করতে পারবো। তো দেখো আমরা এখানে লিখে নেব, ধরি বি এর মূলধন সমান x টাকা। শর্তানুসারে এখানে এ দেখো প্রশ্নের মধ্যে ছিল এ 1000 টাকা 9 মাস ছিল, তাহলে তার মূলধনটা কত হবে? তাহলে 1000 গুণিত 9, যেহেতু 9 মাস ছিল এস টু। এখানে বি এর টাকার পরিমাণটা দেখো এক্স টাকা ধরা হয়েছে, আর দেখো বি বলা হয়েছিল 6 মাসের জন্য তার মূলধনটা ছিল, তাহলে এক্স ইন্টু এখানে কি হবে, 6 হবে। তারপর সমান দিয়ে দেখো তাদের লাভ্যাংশের অনুপাতটা দেওয়া হয়েছে। আমরা জানি এখানে ক্যালকুলেশন করে বার করেছিলাম যে 600 টাকা থেকে 400 টাকা বি এর লাভ হলে তাহলে এর 200 টাকা লাভ। তো সে কারণে আমরা 200 ইস টু কি করছি না 400 রাখছি। এবার দেখো এটাকে গুণ করে দিলে হয়ে যাবে 9000। 1000 গুণিত 9, তাহলে 9000। আর এটা কি হবে, এক্স এবং 6 গুণ করলে তাহলে 6x হবে। এখানে যেহেতু অনুপাতের চিহ্ন আমরা নিচে লিখতে পারি এটা, তাহলে 9000 বাই 6x সমান দিয়ে, এটাও তাই অনুপাতের চিহ্ন থাকার জন্য উপর নিচে আমরা সাজিয়ে দিলাম 200 বাই 400। এবার আমাদেরকে যেটা করতে হবে, ক্রস মাল্টিপল করতে হবে এবং ক্রস মাল্টিপল করে এখান থেকে x এর ভ্যালুটা আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে দেখো x সমান কি হয়ে যাবে, ক্রস মাল্টিপল করলে দেখো 9000 গুণিত 400, তাহলে 9000 গুণিত 400 উপরে থাকছে এবং এখানে 6 গুণিত 200 সেটা নিচে চলে আসে, যেহেতু এক্সটা এখানে থাকছে। এবার যদি এটাকে কাটাকাটি করা হয় তাহলে দেখবে তোমরা এখান থেকে 3000 টাকা পাবে। কেমন? তো এইগুলো তোমরা কাটাকাটি করতে পারো। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের 3000 টাকা আসবে। দেখো এই 0 0 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 2। আচ্ছা আমরা 2 দিয়ে যদি কেটে দিই তাহলে কত পাবো, 2 2 এ 4 হবে। আবার 2 দিয়ে আমরা 6 কে কাটবো, 3 পাবো। 3 দিয়ে উপরে 9000 কে কাটলে আমরা 3 3 9 0 0 0। তো বোঝা গেছে কাটাকাটিটা। তো এইভাবে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 3000 টাকা। তাহলে দেখো আমাদের প্রশ্নের মধ্যে যেটা ছিল 3000 টাকা বি অপশন ছিল, তাহলে বি হচ্ছে রাইট আনসার। এরপরে দেখো 3 নম্বরে বলেছে দুটি বৃত্ত ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি ও 4 সেমি। এখন বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ 7 সেমি আর একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি। আর বলেছে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে,
তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? দেখো এই ধরনের যখন দুটি বৃত্ত অন্তঃস্পর্শ হবে এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলে, তখন ব্যাসার্ধের বিয়োগফল নির্ণয় করলে আমাদের মূল উত্তরটা এসে যাবে। তাহলে 7 - 4, তো এটাকে মাইনাস করলে আমরা যেটা পাবো 3 সেন্টিমিটার। তাহলে অপশন উত্তর হবে আমাদের রাইট আনসার ডি। কেমন? তো এটাই আমাদের এখানে আরো বিস্তারিত দেখানো হচ্ছে। দেখো আমরা জানি দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের বিয়োগফল হবে। কেমন? অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7 - 4 সমান 3 সেমি। অপশন ডি রাইট আনসার। বোঝা গেছে? এর পরের কোশ্চেনটা দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? তো এখানে আমরা যেটা করব, নিরেট গোলকের আয়তন নির্ণয় সূত্র ফেলাবো। আয়তন তো সেটা সমান 4/3 পাই r/2 হোল কিউ হবে ঘন একক। এরপরে যেটা করতে হবে দেখো, তো r/2 এখানে আমরা যেটা করব যে এই যে ঘন আছে, তাহলে আমরা যেটা করছি যে এই ঘনফল প্রকাশে করলে r/2 ঘনফল প্রকাশ করলে r কিউ থেকে যাবে, আর 2 এর ঘনফল হয়ে যাবে 8 এবং 4/3 পাই। তো এখানে তোমরা যদি কাটাকাটি করো তাহলে দেখতে পাবে পাই r/6 থাকবে। কেমন? তাহলে এই যে উত্তরটা আছে দেখো, এখানে আমরা ধরো 4 দিয়ে আমরা কাটছি 8কে, 4 2 8 পাচ্ছি, তাই না? তাহলে 3 2 6 নিচে থাকছে, আর উপরে পাই r/কিউ থাকছে, সেটাই ঘন একক। তাহলে আমাদের এখন দেখতে হবে উত্তর কোথায় আছে। তাহলে উত্তরটা দেখো অপশন ডি হবে রাইট আনসার 1/6 পাই r/কিউ। আর এখানে আছে পাই r/6, এটা একই ব্যাপার, এটাকে সাজাতে পারো 1/6 পাই r/কিউ ঘন একক। তাহলে বোঝা গেছে। এর পরের প্রশ্ন দেখো, তোমাদের 2 দাগে আছে কিছু সত্য এবং মিথ্যা। কেমন? তো ফার্স্ট কোশ্চেন আছে, দুটি সদিশ ত্রিভুজ সর্বদা সর্বসম হবে, এটা সত্য না মিথ্যা? এটা হবে মিথ্যা। তাহলে তোমরা এটা লিখবে, লিখে পাশে বক্স করবে, বক্স করে এর মধ্যে লিখে দেবে মিথ্যা অথবা ফলস। ঠিক আছে? তারপর 2 নম্বরে দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে। তো এটাও হচ্ছে তোমাদের কি মিথ্যা। তাহলে এটা তোমরা ফলস লিখে দেবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো 2 দাগের সত্য মিথ্যা লিখতে বলেছিল। 1 নম্বর এবং 2 নম্বর দুটো প্রশ্নই কিন্তু উত্তর এখানে হচ্ছে মিথ্যা। এরপরে 3 নম্বরে দেখো কি আছে, একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাত দেওয়া আছে দেখো, এবং তাদের লাভের অনুপাত হবে 3:4:6। আমাদেরকে দেখতে হবে এই তিনজনের মূলধনের অনুপাত যদি এটা হয়ে থাকে, তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত কি 3:4:6 হবে? এটা আমাদেরকে নির্ণয় করে দেখতে হবে। যদি আমাদের ওটা হয় তাহলে উত্তর মিলে যাবে, আর যদি তা না হয় তাহলে এটা মিথ্যা প্রমাণিত হবে। তো এর জন্য আমরা যেটা করব দেখো, প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাত 1/2:1/3:1/4। তো এখন আমাদের যেটা করতে হবে, এই অনুপাতগুলো দেখো ভগ্নাংশ আকারে আছে, অর্থাৎ লব হর আছে। আমাদের এই ভগ্নাংশ রূপের কোনো অনুপাতকে পূর্ণ অনুপাতে প্রকাশ করতে গেলে এই ভগ্নাংশগুলি হরের লসাগু করতে হবে, অর্থাৎ 2 3 4 লসাগু করলে আমরা লসাগু 12 পাবো। এই যে 12 লসাগু প্রত্যেকটা ভগ্নাংশের সাথে গুণ হবে। 1/2 into 12 is to 1/3 into 12 is to 1/4 into 12। বোঝা গেছে? তাহলে লসাগু যা পাবো প্রত্যেকটার সাথে গুণ হবে। এখন 2 দিয়ে 12কে কাটলে 6 পাবো, আবার 3 দিয়ে 12কে কাটলে 4 পাবো, আবার 4কে 12 দিয়ে কাটলে 4 দিয়ে 12কে কাটলে 3 পাবো। তাহলে 6:4:3 পাওয়া যাচ্ছে। আর এখানে প্রশ্নের মধ্যে দেখো কি ছিল, এখানে বলা হয়েছিল 3:4:6, আর এখানে 6:4:3। তাহলে আমাদের এটা মিলছে না মূলধনের লাভ্যাংশের অনুপাত, তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। তাহলে 1 2 3 এখন পর্যন্ত মিথ্যা হয়েছে। কেমন? এর পরের প্রশ্নটা তোমরা দেখো, এখানে কি আছে, এখানে দেখতে পাচ্ছ a varies 1/b এবং b varies 1/c হলে a varies 1/c হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রমাণ করে দেখা যাক এটা সত্য না মিথ্যা। তাহলে অঙ্কটা ফার্স্ট আমরা এখানে তুলে নেব। ঠিক আছে? যা আছে দেখে দেখে তুলে নেব। তোলার পর যেটা করব, a varies 1/b, আমরা এখানে k ভেদ ধ্রুবক আনবো। তাহলে কি হবে, বা a সমান k1/b, অর্থাৎ থার্ড ব্র্যাকেটে লেখা হচ্ছে k1 অশূন্য ভেদ ধ্রুবক। একই রকম ভাবে দ্বিতীয় স্টেপটা আমরা তুলবো, b varies 1/c, b সমান k2, এখানে ভেদ ধ্রুবক আনা হচ্ছে k2/c ভেদ ধ্রুবক। কেমন? এরপর আমরা যেটা করব, অতএব a সমান 1/b, এই যে এখানে ছিল a সমান k1/b
বি। এটা বসানোর পর দেখো এই যে নিচে বি আছে, এই বি এর ভ্যালু অর্থাৎ এই যে বি এর ভ্যালু বের হয়েছে বি সমান k2/c, তো সেটা আমরা নিচে বসিয়ে দেবো k2/c। এবার এটাকে আমরা যদি একটু মান নির্ণয় করি তাহলে হবে কি না k1 ইন্টু এই যে নিচের ভগ্নাংশ এটা উল্টে যাবে, তাহলে c/k2। তো আমরা জানি k1 এবং k2 এটা কি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে দেখো a সমান এখানে c থাকে, তাহলে আমাদের অতএব দিয়ে হবে a ভ্যারিস c। আর আমাদের এখানে বলেছিল a1/c, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা উত্তর আসছে আমাদের মিলছে না, তাই এই প্রশ্নের উত্তর হবে মিথ্যা। তাহলে দুইয়ের দাগে যে 4টি প্রশ্ন ছিল প্রত্যেকটাই কিন্তু মিথ্যা হয়েছে। কেমন? এরপরে দেখো তোমাদের তিনের দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? উত্তরটা দেখো এটা 4 গুণ হবে। কেমন? তারপরের প্রশ্ন দেখো তোমাদের 2 নম্বরে কি বলা হচ্ছে, যে একটি ব্যবসায় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল এবং প্রিয়া মাসুদের 2.5 গুণ টাকা দিয়েছিল। মাসুদ, শোভা এবং প্রিয়ার মূলধনের অনুপাত কত? এখন দেখো এখানে শোভা কি বলেছে, ব্যবসায় শোভা মাসুদের 1/2 বা 1.5 গুণ দেয়, আবার প্রিয়া মাসুদের 2.5 গুণ টাকা দেয়। তাদের মূলধনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তো এইটা মূলধনের অনুপাত নির্ণয়টা তোমরা একটু জাস্ট দেখে নাও ছোট্ট করে। এখানে ক্যালকুলেশনটা দেখানো হয়েছে, ধরি মাসুদের অর্থ সমান x টাকা, শোভার অর্থ, কারণ মাসুদ যা দিয়েছে তার 1.5 গুণ দিয়েছে শোভা, তাহলে মাসুদের অর্থ যদি x হয় তাহলে x এর সাথে 1.5 গুণ করা হবে, তাহলে x গুণিত 1.5, তো এটা ক্যালকুলেশন করলে 3x/2 হবে। এবার কি বলেছে, প্রিয়ার অর্থ ছিল 2.5 গুণ, কার? মাসুদের টাকা x, তাহলে x গুণিত 2.5 হবে। তো এটা ক্যালকুলেশন করলে দেখো 2 2 4 একে 5, 5 এর x 5x/2। তাহলে দেখো এখন আমরা পরপর তিনজনের মূলধন পাচ্ছি, x টাকা, 3x/2 টাকা এবং 5x/2 টাকা। তাহলে আমরা মূলধনের অনুপাত নির্ণয় করব, অতএব মূলধনের অনুপাত সমান x:3x/2 5x/2। আমরা এখানে দেখতে পাচ্ছি একটু আগে এই ভগ্নাংশের অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করেছি। দেখো হর আছে 2, তাহলে এদের লসাগু 2 হয়ে যাবে। তো এই 2টা কি হবে, x এর সাথে গুণ হবে, 3x/2 এর সাথেও গুণ হবে, আবার 5x/2 এর সাথেও গুণ হবে। তো দেখো x এর সাথে 2 গুণ হলে 2x হবে এবং এই 2 কেটে যাচ্ছে, তাহলে 3x থাকবে, এবং একই রকম ভাবে 5x/2 * 2 ছিল, 2 কেটে যাচ্ছে, তাহলে 5x হবে। এর পরের স্টেপে দেখো x বাদ হয়ে যাবে, তাহলে 2:3:5 হবে। তাহলে আমরা উত্তর যেটা পাচ্ছি 2:3:5, তাহলে শূন্যস্থানে বসাবে 2:3:5। কেমন? এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা ড্যাশটি, এটা হবে 1টি। কেমন? সংখ্যায় 1টি দেবে। তাহলে কমপ্লিট হয়ে গেল 3 দাগের। এরপরে দেখো 4 দাগের আর 2টি প্রশ্ন, তারপরে তোমাদের কমপ্লিট হয়ে যাবে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক। 4 দাগে তোমাদের ফার্স্ট কোশ্চেন আছে, দেখো a ভ্যারিস b, b ভ্যারিস c এবং c ভ্যারিস a হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এটা যদি তোমাদের পাঠ্য বই থেকে এসেছে, একটু এখানে লেটারগুলো ঘুরিয়ে দিয়েছে, x y z এখানে তোমাদের a b c করেছে। কেমন? তো আমাদের এটাকে একটু দেখতে হবে ক্যালকুলেশন করে, এটার জন্য 2 নাম্বার থাকছে। কেমন? এটা তোমাদের প্রত্যেকেই কিন্তু ক্যালকুলেশন করে দেখাতে হবে। তো এখানে দেখো ফার্স্ট অঙ্কটা এখানে তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে, যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তো এই স্টেপটা আমরা তুলে নেব। তো তোলার পর আমরা যেটা করব, প্রত্যেকটার সঙ্গে আমরা ভেদ ধ্রুবক আনবো। তো অতএব a সমান k1b ডট ডট 1 নম্বর এবং b সমান এই অংশটা, তাহলে b সমান k2c ডট ডট 2 নম্বর এবং থার্ড অংশটা c সমান k3 ডট ডট a ডট ডট 3 নম্বর। তাহলে দেখো k1 k2 এবং k3 অশূন্য ভেদ ধ্রুবক একেবারে লিখে দেওয়া হলো। কেমন? এটা একেবারে শেষে লিখে দেওয়া হলো প্রত্যেকটার, যে k1 k2 k3 এরা প্রত্যেকে কি অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা যেটা করব, এখন 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে এর উভয় ক্ষেত্রে গুণ করে পাই, অর্থাৎ তিনটেকেই আমরা গুণ করে দেবো। তো গুণ করলে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গুণ করলে কি হবে, a গুণিত b গুণিত c, অর্থাৎ সমান চিহ্নের বাম দিকে যারা আছে বাম দিকে গুণ করে দেওয়া হবে, এবং ডান দিকে আছে k1b গুণিত, দেখো k1b গুণিত k2c গুণিত k3a রাখা হয়েছে। ঠিক আছে, এবার এখানে লক্ষ্য করো এবিসি, এ গুণিত বি গুণিত সি, তাহলে এবিসি হবে। একই রকম ভাবে এগুলোকেও যদি আমরা গুণ করে দিই, তাহলে এবিসি ইন্টু k1 k2 k3, দেখো বাম দিকের এবিসি ডান দিকের এবিসি বাদ হয়ে যাচ্ছে, তাহলে k1 k2 k3 কিছু নেই মানে 1, তাহলে অতএব k1 k2 k3 সমান 1। আমরা এখানে লিখে দেবো অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1। তাহলে এদের মধ্যে কি চেয়েছিল, যে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এদের তিনজনকে আমরা গুণ করলে গুণফলটা আমরা 1 পাচ্ছি, এটাই হচ্ছে এদের মূলত সম্পর্ক। তো বোঝা গেছে আশা করি। এর পরের কোশ্চেন দেখো,
পরের কোশ্চেনটা একটা চিত্র আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো এই চিত্রটা থেকে বলেছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজের একটি বৃত্তের পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। যদি এ পি এর ভ্যালু আছে, বিপি আছে, এসি আছে, মান দেওয়া আছে। এখন বি সি এক্স সেমি হয়, তাহলে এক্স এর মান অর্থাৎ বি সি এর দৈর্ঘ্য এই চিত্রটিকে আমাদের বার করতে হবে। দেখো কি কি আছে, এ পি অর্থাৎ এ পি, এখান থেকে ভালো করে বুঝে নাও চিত্রটা, এখান থেকে এই অংশটার দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি। আবার বিপি অর্থাৎ এই বি আর এই পি, এখান থেকে এই অংশটা 4 সেমি, এখান থেকে এই অংশটা 6 সেমি, তাহলে পুরো এখান থেকে এই অংশটা 4 আর 6 যোগ করলে আমরা 10 সেমি পাবো। আর বলেছে এসি 12 সেমি, দেখো এই যে এ এবং সি এ পাশের এই অংশটা 12 সেমি আছে। আমাদেরকে প্রশ্ন করেছে যে বিসি অর্থাৎ এই যে নিচের ভূমি বলতে পারো এটা, তো এই বিসিটা কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা এখন দেখো, তো আমরা প্রশ্নের মধ্যে যে তথ্যগুলো আছে এপি বিপি এবং এসি, এই যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা তুলে নেব, ঠিক আছে। তো এখানে দেখো এপি সমান এ আর স্পর্শক, এপি এবং এ আর কি হচ্ছে না স্পর্শক। চিত্রটা দেখো এপি এবং এ আর এরা কি স্পর্শক, তাহলে সেটাই দেওয়া হচ্ছে স্পর্শক। এবং এপি এ আর সমান 4 সেমি, দেখো এপি যদি 4 সেমি হয় তাহলে এ আরও 4 সেমি হবে, তো সেটাই 4 সেমি করা হয়েছে। এসি 12 সেমি, দেখো এখানে এসি 12 সেমি বলছে, ঠিক আছে। তো 12 সেমি যদি হয় তাহলে এখানে এসি সমান 12 সেমি, অতএব সি আর বলতে এই যে সি আর এই অংশটা বার করা হবে। আমরা জানি এ আর 4 সেমি ছিল আর এখান থেকে এটা 12 সেমি, তাহলে সি আর কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সি আর আমরা কি করব, 12 থেকে 4 বিয়োগ করে দিলে 8 সেমি, তাহলে সি আর এর মানটা আমরা পাচ্ছি কত, 8 সেমি। আবার সি আর সমান সি কিউ স্পর্শক, সি আর আর সি কিউটা কি স্পর্শক, দেখো এদিক থেকে সি আর এবং সি কিউ এটা কি স্পর্শক হচ্ছে। তাহলে আমরা লিখব বিপি সমান বি কিউ সমান 6 সেন্টিমিটার, অতএব বিসি সমান বি কিউ প্লাস কিউ সি। আর এখানে বি কিউ এর ভ্যালু এবং কিউ সি এর ভ্যালু আমরা চিত্র দেখে বসিয়ে দেবো, 6 প্লাস 8, তাহলে আমরা যোগ করলে পাবো কত, 14। আমাদের বিসি যেটা এক্স ধরা ছিল আমরা লিখবো অতএব এক্স এর মান 14 সেমি। তাহলে কমপ্লিট হয়ে গেল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা। এবার দেখো তোমাদের এখানে শেষ যে প্রশ্নটা আছে, বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা হচ্ছে একটা উপপাদ্য। তো তোমরা তোমাদের উপপাদ্যটা পাঠ্য বইয়ের 208 নম্বর পেজে পেয়ে যাবে, 40 নম্বর উপপাদ্য। তো এই উপপাদ্যটা তোমরা পাঠ্য বই দেখে দেখে সুন্দর করে খাতায় তৈরি করে নিও। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো, দেখো তোমাদের অক্টোবরে এমসিকিউ অ্যাডাপ্টেশন যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটা অলরেডি তোমাদের প্রত্যেকটা বিষয়ের সমাধান দেওয়া হয়ে গেছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পরপর লিঙ্ক পেয়ে যাবে এমসিকিউ অর্থাৎ প্রতিটা বিষয়ের এমসিকিউ এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেগুলো তোমরা দেখে নিও এবং খাতায় এন্ট্রি করে নিও।